হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে PG MA কোর্সে হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে ফিফথ পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইউরোপ 1789 থেকে 1945, এই পেপারটির সাজেশন নিয়ে আলোচনা করা হবে। তোমরা জানো তোমাদের ফুল মার্কস 100, যেখানে 18 নম্বরের 2টি, 12 নম্বরের 3টি এবং 7 নম্বরের টিকা 4টি লিখতে হবে। এখানে গ্রুপ এ যেখানে 18 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 36 নম্বর। তার জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে ইম্পর্টেন্ট: 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান, খুবই ইম্পর্টেন্ট। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের জন্য ফ্রান্সের পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি, এই দুটি প্রশ্ন থেকে কিন্তু একটি আসবে পরীক্ষায়। 3 আছে আপনি কি মনে করেন যে ডাইরেক্টরি শাসন নেপোলিয়নের ক্ষমতার উত্থানকে সহায়তা করেছিল। 4 আছে মহাদেশীয় অবরোধ কি, এই ব্যবস্থা কি প্রকৃতই ইংল্যান্ডের পরিবর্তে ফ্রান্সকেই বেশি আঘাত করেছিল। মানে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ভালো করে করতে হবে এবং নেপোলিয়নের উত্থানটা ভালো করে করতে হবে। নেপোলিয়ন থেকে একটা আসতে পারে 3 আর 4। 5 আছে 1791 খ্রিস্টাব্দের সংবিধান সভা প্রণীত নতুন ফরাসি সংবিধানের বৈশিষ্ট্য। ফরাসি সংবিধান সভার যে কার্যাবলী আছে তার বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে। পরে আছে 6 দাগে শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হয়েছিল, একে কি কেবলমাত্র বহির্দেশীয় উপাদানগুলির দ্বারা ব্যাখ্যা করা যায়। এক কথায় শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হচ্ছে তার কারণগুলো এখানে মেনশন করতে হবে। পরে আছে শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লব সম্পর্কে অর্থনৈতিক ইতিহাসবিদদের বিভিন্ন ব্যাখ্যা আলোচনা করো। শিল্প বিপ্লব কাকে বলে তার যে সংজ্ঞাটা এখানে লিখতে হবে। আর আছে শিল্প বিপ্লবের ইতিহাস চর্চা, মানে ইন্ডাস্ট্রিয়াল হিস্টোগ্রাফি, যেটা শিল্প বিপ্লব নিয়ে যেসব ঐতিহাসিকরা ইতিহাস গবেষণা করেছেন তাদের উপরে কিন্তু অল ওভার একটি প্রশ্ন আসতে পারে। এই অবলিক মানে কিন্তু আলাদা। 8 প্রশ্নটি দেখে নাও। 8 প্রশ্ন 1917 সালের নভেম্বর বিপ্লবের বা বলশেবিক বিপ্লবের পটভূমি কী ছিল তা আলোচনা করুন। এই বিপ্লবের সাফল্যে লেনিনের ভূমিকা বা তার বিপ্লবী নীতির তাৎপর্য। নভেম্বর বিপ্লবের কারণ এবং বলশেবিকরা কেন সাফল্য পাচ্ছে এবং সেই সাথে লেনিনের ভূমিকা, এই প্রশ্নটিও কিন্তু তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট আছে। 9 আছে জার্মানির ঐক্য আন্দোলন, বিসমার্কের কৃতিত্ব, বা আসতে পারে অথবা দিয়ে যে বিসমার্ক কিভাবে রক্ত লৌহ নীতির দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। আর 10 রয়েছে বিসমার্কের নেতৃত্বে ঐক্যবদ্ধ জার্মানির বিদেশ নীতি 1871 থেকে 1891 পর্যন্ত। এই 20 বছর জার্মানিকে ঐক্যবদ্ধ করার পর জার্মানির বিসমার্ক বৈদেশিক ক্ষেত্রে কি কি নীতি নিচ্ছেন, কিভাবে ফ্রান্সকে মিত্রহীন করে জার্মানির শক্তি বৃদ্ধি করছেন বিভিন্ন চুক্তির মাধ্যমে, বা বলতে পারে বিসমার্ক 1871 পর থেকে কিভাবে ফ্রান্সকে মিত্রহীন করেন। এক কথায় বিসমার্ক থেকে 2টি প্রশ্ন, একটি তার রক্ত লৌহ নীতি দ্বারা কিভাবে ঐক্যবদ্ধ করছেন জার্মানিকে, আরেকটি তার ঐক্যবদ্ধ করার পর পরবর্তী 20 বছর তিনি বিদেশ নীতিতে তার কি কি পরিবর্তন আসছে সেগুলোতে। এই 10টি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে 11তে করবে ইতালির ঐক্য আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি লেখো, বা বলতে পারে ইতালির ঐক্য আন্দোলনে কাভুরের কৃতিত্ব, বা বলতে পারে ইতালির ঐক্য আন্দোলনে মাসিনির অবদান। ইতালির ঐক্য আন্দোলনে ভালো করে করতে হবে এবং সেখানে ক্যাভুর এবং ম্যাসিনি এটা আলাদা করে আসতে পারে, 12তে দিতে পারে, 7-এ দিতে পারে। ইতালির ঐক্য আন্দোলনের ইউনিটটা ভালো করে করতে হবে। জার্মানির ঐক্য আন্দোলন পড়েছো, এবার ইতালির ঐক্য আন্দোলন। এই দুটো ঐক্য আন্দোলন থেকে কিন্তু একটি তোমাদের আসবে। 12তে আছে জার্মানি নাসি দলের উত্থানে বিশ্লেষণ করুন, এবং 13তে আছে আপনি কি মনে করেন যে হিটলারের আগ্রাসী পররাষ্ট্রনীতি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল। তাই এই 13টি প্রশ্ন তোমরা প্রথম দিক থেকে আপাতত 10টি প্রশ্ন করে যাবে। এখান থেকে কিন্তু তোমরা বড় যে প্রশ্ন 18 নম্বরের 2টো লিখতে হবে সেটা কিন্তু কমন পেয়ে যাবে। এমএতে সাজেশন করা কিন্তু খুবই কঠিন, কারণ এমএতে অনেকগুলো পড়ার পরে, অনেক কোশ্চেন পড়ার পরে সেখান থেকে একটি প্রশ্ন কমন পাওয়া যায়। তা আশা করা যায় এই যে প্রথম থেকে 10-12টা প্রশ্ন যদি তোমরা করো এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে গ্রুপ বি, যেখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 36। সেখানে প্রথম প্রশ্ন যেটি রয়েছে, প্রাক বিপ্লব ফ্রান্সের বিপ্লবের আগে ফ্রান্সের 1789 আগে অর্থনৈতিক সংকটটি আলোচনা করতে হবে, বা আসতে পারে সামাজিক কারণ বা প্রেক্ষাপটটা কি। তো অর্থনৈতিক কারণ আর সামাজিক কারণ এই দুটো নিয়েই কিন্তু আর্থসামাজিক কারণ দুটো একসাথে বড় মানে আসতে পারে, আলাদা করে অর্থনৈতিক সংকট দিতে পারে বা সামাজিক কারণটাও দিতে পারে। তোমরা এটা অবশ্যই করবে। এর আগের বছর কিন্তু এটা 18 নম্বরেতে এসেছিল, তোমাদের এবার 12-র জন্য ইম্পর্টেন্ট এই অর্থনৈতিক সংকট এবং সামাজিক সংকট। পরে যেটা আছে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা বিচার করবে। সন্ত্রাসের রাজত্বের কার্যকারিতা তার মূল্যায়নটা করতে হবে, এবং এই ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব কি বিপ্লবকে রক্ষা করেছিল। অল ওভার সন্ত্রাসের রাজত্বটি এখানে ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর 3-এ আছে নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার।
নেপোলিয়নের যেসব প্রশাসনিক সংস্কার করেছিলেন, আইন সংস্কার, শিক্ষা সংস্কার, সেই সব সংস্কারগুলো এখানে করতে হবে। এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন আছে নেপোলিয়ন থেকে, নেপোলিয়ন কিভাবে ইউরোপকে পুনর্গঠিত করেন। এই যে নেপোলিয়ন অনেক যুদ্ধ করে ইউরোপের অনেকগুলো দেশকে তিনি দখল করেছিলেন, তাই সেই কিভাবে তিনি ইউরোপটাকে পুনর্গঠন করছেন, সেটা কিন্তু এই প্রশ্ন। তাই নেপোলিয়ন থেকে তোমরা বড়তে করবে নেপোলিয়নের উত্থান, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ, আর বারোতে করবে নেপোলিয়নের সংস্কার এবং নেপোলিয়নের ইউরোপকে কীভাবে পুনর্গঠন করছেন। নেপোলিয়নের আরেকটি প্রশ্ন আছে যে নেপোলিয়নের পতনে উপদ্বীপের যুদ্ধ, যেটা স্পেন পর্তুগালের সাথে হয়, উপদ্বীপের যুদ্ধ, এবং নেপোলিয়ন যেটা মস্কো অভিযান করেছিলেন 1812, সেই মস্কো অভিযানের ভূমিকাটা কি, তার পতনে এই দুটো পদক্ষেপ তার মারাত্মক হয়েছিল, তার পতন ডেকে এনেছিল। তো নেপোলিয়নের পতনে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এরপরে আপনি কি মনে করেন যে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান ছিলেন, বা আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই যে দু রকম কথা, একদিকে বিপ্লব তিনি, আবার বিপ্লবকে তিনি ধ্বংস করছেন, বিপ্লবের সন্তান ছিলেন না বিপ্লবের ধ্বংসকারী ছিলেন, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নেপোলিয়নকে মূল্যায়ন করতে হবে। তো এই প্রশ্নটাও করবে তোমরা। এরপরে 6 দাগে রয়েছে প্রাক বিপ্লব ফ্রান্সের অভিজাত শ্রেণীর উপর একটি টিকা লিখুন। অভিজাত শ্রেণী মানে ওই যে আমরা বলি যে ফরাসি বিপ্লবে অভিজাত বিদ্রোহটা কি, অভিজাত বিদ্রোহ বা অভিজাত শ্রেণীরাই কিন্তু ফ্রান্সে রাজার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে, তাই এই অভিজাত শ্রেণীর উপরে কিন্তু প্রশ্নটি আসতে পারে। তারপরে সাথে রয়েছে দেখো 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের মূল বৈশিষ্ট্য কী ছিল, অথবা বলতে পারে মধ্য ইউরোপ কি 1848-এর বিপ্লবের ঝটিকা কেন্দ্র ছিল। এখানে ফেব্রুয়ারি বিপ্লবের মূল বৈশিষ্ট্য বলতে তার প্রভাবটা লিখতে হবে, তার গুরুত্ব, সারা ইউরোপে কি প্রভাব পড়েছে। ফ্রান্সের প্যারিস ছাড়িয়ে ভিয়েনা, মিলান, বার্লিন, বিভিন্ন জায়গায়, হাঙ্গেরির বুদাপেস্ট, বিভিন্ন জায়গায় কিন্তু এই বিপ্লবটা ছড়িয়ে পড়ে এবং সেই সব জায়গায় কিন্তু নতুন করে আবার বিদ্রোহ দেখা দেয়। তাই এটাকে বলা হয় যে মধ্য ইউরোপ ছিল এই বিপ্লবের ঝটিকা কেন্দ্র। এই প্রশ্নটা তো কিন্তু তোমরা অবশ্যই করবে। 8 দাগে আছে স্টালিন কিভাবে সোভিয়েত রাশিয়াকে পুনর্গঠন করেছিলেন। তোষণ নীতি কি, এই নীতির পরিণাম কী হয়েছিল। ফ্রান্স আর ইংল্যান্ড তোষণ নীতি নিয়েছিল, যার ফলে হিটলারের ক্ষমতা বৃদ্ধি হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার পরিণাম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই প্রশ্নটা করবে। প্রথম বিশ্বযুদ্ধকে অবধারিত ছিল, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং প্রথম বিশ্বযুদ্ধের পাশাপাশি আমাদের করতে হয় ভার্সাই সন্ধির উদ্দেশ্য এবং সিদ্ধান্তগুলো, তার যে শর্তগুলো। তারপরে পড়বে শিল্প বিপ্লব থেকে 3টি প্রশ্ন এখানে রাখা আছে। শিল্প বিপ্লব থেকে প্রথম প্রশ্ন যেটা আছে জনসংখ্যাগত বিপ্লব বা জনসংখ্যাগত তত্ত্বটা কি, কৃষি বিপ্লব, আর আছে শ্রমিক শ্রেণীর জীবনযাত্রা ইংল্যান্ডে। তো এই শিল্প বিপ্লব থেকে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে। এখানে তোমাদের 14টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন অবশ্যই 12 নম্বরের জন্য করে যাবে। এরপর যেটা আছে গ্রুপ সিতে 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, মানে 28 নম্বর, যেখানে প্রথম আছে টেনিস কোর্টের শপথ, কোড নেপোলিয়ান, সাকুলেত কারা, ফ্রান্সের যে ভবঘুরে সম্প্রদায় যারা এই বিপ্লবের প্রধান কাণ্ডারি ছিল, সেই সাকুলেত সম্প্রদায় কারা। 1830 জুলাই বিপ্লবের গুরুত্ব লিখতে হবে। জার্মানি বা ইতালিতে, দুটো একসাথে আসতে পারে, আলাদা আলাদা দিতে পারে। ফরাসি বিপ্লবের প্রভাব কী পড়েছিল। জার্মানির ঐক্য আন্দোলনের ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের গুরুত্ব লেখো। তারপরে আছে দেখো লোকার্নো চুক্তি, খুবই ইম্পর্টেন্ট, 1925 হয় লোকার্নো চুক্তি। 8 আছে শ্রমিক কল্যাণ সম্পর্কে বিসমার্কের নীতি, অথবা আসতে পারে সমাজতান্ত্রিকদের প্রতি বিসমার্কের নীতি কী ছিল। একই উত্তর। এই শ্রমিকদের প্রতি বিসমার্কের নীতি এবং ক্যাথলিকদের প্রতি বিসমার্কের নীতি দুটি কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যে প্রশ্ন আছে দেখো সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের মত কী ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের নিরাপত্তার সমস্যা, সার্বিয়ার জাতীয়তাবাদ, সেরাজেভো হত্যাকাণ্ডটাই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এভাবে প্রশ্ন আসতে পারে। সাংস্কৃতিক সংগ্রাম বা কুলটুর ক্যাম্প, বা বলতে পারে ক্যাথলিকদের প্রতি বিসমার্কের নীতি, যেমন শ্রমিকদের প্রতি বিসমার্কের নীতি সেরকম ক্যাথলিকদের প্রতি বিসমার্কের নীতি, এই দুটো নীতি থেকে কিন্তু একটি কিন্তু আসতে পারে। ঐতিহাসিক ডব্লিউ রস্টো কিভাবে শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেছেন। শিল্প বিপ্লব সম্পর্কে ফিলিসডিনের বক্তব্য, এই যে দুজন ঐতিহাসিক বক্তব্য রেখেছেন শিল্প বিপ্লব সম্পর্কে, দুই বড় গবেষক ডব্লিউ রস্টো এবং ফিলিসডিন, এনাদের মতামত আসতে পারে। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের জয়লাভের কারণ, মিত্রপক্ষ কেন জয়লাভ করলো, আর অক্ষশক্তি কেন পরাজিত হলো, তার একটা প্রশ্ন। প্রাক বিপ্লব ফ্রান্সের কর কাঠামো কেমন ছিল, এই যে বিভিন্ন ধরনের কর, ক্যাপিটেশন, ভিটিংএমে, টেইলি, গাবেলা, এইডস, এই যে কর কাঠামো ছিল ফ্রান্সের সামাজিক অর্থনৈতিক যে প্রশ্নটি আছে 12 নম্বর, তার ভিতরেই কিন্তু এই কর কাঠামোটা আছে। ওখানে ভালো করে পড়লে ওখান থেকে কিন্তু এই প্রশ্নটা কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের 7 নম্বরের টিকার সাজেশন। 17টি প্রশ্ন দেওয়া থাকলেও তোমরা 12-14টি প্রশ্ন করে যাবে, এখান থেকে ম্যাক্সিমামটা তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের আর বাকি যে 3টি পেপার রয়েছে 6, 7, 8, এই পেপারগুলোর সাজেশন আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে দিয়ে দেবো। তোমরা পারলে আমার চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব করে রাখবে।